অপরাহ্নে বরদাবাবু আসিলেন। তারাশঙ্করবাবু রাজি হইয়াছেন, যদিও একটি শোকার্ত ভদ্রমহিলার উপর এইসব অযথা উৎপাত তিনি অত্যন্ত অপছন্দ করেন। বরদাবাবুর সঙ্গে দুইজনে বাহির হইলাম। শশাঙ্কবাবু যাইতে পারিলেন না। হঠাৎ কি কারণে উপরওয়ালার নিকট তাহার ডাক পড়িয়াছে। পথে যাইতে যাইতে বরদাবাবু জানাইলেন যে তারাশঙ্করবাবু লোক নেহাত মন্দ নয়। তাহার মতো আইনজ্ঞ তীক্ষ্ণ বুদ্ধি উকিল জেলায় আর দ্বিতীয় নাই, কিন্তু মুখ বড় খারাপ। হাকিমরা পর্যন্ত তাহার কটু তিক্ত ভাষাকে ভয় করিয়া চলেন। হয়তো তিনি আমাদের খুব সাদর সংবর্ধনা করিবেন না, কিন্তু তাহা যেন আমরা গায়ে না মাখি। প্রত্যুত্তরে ব্যোমকেশ একটু হাসিল। যেখানে কার্যোদ্ধার করিতে হইবে সেখানে তাহার গায়ে গন্ডারের চামড়া। কেহই তাহাকে অপমান করিতে পারে না। সৎসর্গ গুণে আমার ত্বকও বেশ পুরু হইয়া আসিতেছিল। কেল্লার দক্ষিণ দুয়ার পার হইয়া বেলুন বাজার নামক পাড়ায় উপস্থিত হইলাম। প্রধানত বাঙালি পাড়া। তাহার মধ্যস্থলে তারাশঙ্করবাবুর প্রকাণ্ড ইমারত। তারাশঙ্করবাবু যে তীক্ষ্ণ বুদ্ধি উকিল তাহাতে আর সন্দেহ রইল না। তাহার বৈঠকখানায় উপনীত হইয়া দেখিলাম তক্তপোষে ফরাস পাতা এবং তাহার উপর তাকিয়া ঠেস দিয়া গৃহস্বামী তাম্রকূট সেবন করিতেছেন। শীর্ণ দীর্ঘাকৃতি লোক, দেহে মাংসের বাহুল্য নাই, বরং অভাব, কিন্তু মুখের গঠন ও চোখের দৃষ্টি অতিশয় ধারালো। বয়স 60-এর কাছাকাছি। পরিধানে থান ও শুভ্র পিরান। আমাদের আসিতে দেখিয়া তিনি গড়গড়ার নল হাটে উঠিয়া বসিলেন। বলিলেন, এসো বড়দা, এরাই বুঝি কলকাতার ডিটেকটিভ? ইহার কণ্ঠস্বর ও কথা বলিবার ভঙ্গিতে এমন একটা কিছু আছে যাহা শ্রোতার মনে অস্বস্তি ও অস্বাচ্ছন্দ্যের সৃষ্টি করে। সম্ভবত বড় উকিলের ইহা একটা লক্ষণ। বিরুদ্ধ পক্ষের সাক্ষী এই কণ্ঠস্বর শুনিয়া যে রীতিমতো বিচলিত হইয়া পড়ে তাহা অনুমান করিতে কষ্ট হইল না। বরদাবাবু সংকুচিতভাবে ব্যোমকেশের পরিচয় দিলেন। ব্যোমকেশ বিনীতভাবে নমস্কার করিয়া বলিলেন, আমি একজন সত্যান্বেষী। তারাশঙ্করবাবুর বাম ভ্রুর প্রান্ত ঈষৎ উত্থিত হইল। বলিলেন, সত্যান্বেষী সেটা কি? ব্যোমকেশ কহিল, সত্য অন্বেষণ করাই আমার পেশা, আপনার যেমন ওকালতি। তারাশঙ্করবাবুর অধরোষ্ট শ্লেষ হাস্যে বক্র হইয়া উঠিল। তিনি বলিলেন, ও, আজকাল ডিটেকটিভ কথাটার বুঝি আর কোনো ফ্যাশন নেই? তা আপনি কি অন্বেষণ করে থাকেন শুনি? সত্য। তা তো আগেই শুনেছি। কোন ধরনের সত্য? ব্যোমকেশ ধীরে ধীরে বলিল, এই ধরুন বৈকুণ্ঠবাবু আপনার কাছে কত টাকা জমা রেখে গেছেন। এই ধরনের সত্য জানতে পারলেও আপাতত আমার কাজ চলে যাবে। নিমেষের মধ্যে শ্লেষ বিদ্রুপের সমস্ত চিহ্ন তারাশঙ্করবাবুর মুখ হইতে মুছিয়া গেল। তিনি বিস্ফারিত স্ত্রীর নেত্রে ব্যোমকেশের মুখের পানে চাহিয়া রহিলেন। তারপরে মহা বিস্ময়ে বলিলেন, বৈকুণ্ঠ আমার কাছে টাকা রেখে গেছে এ কথা আপনি জানলেন কি করে? ব্যোমকেশ বলিল, আমি সত্যান্বেষী। 1 মিনিট কাল তারাশঙ্করবাবু নিস্তব্ধ হইয়া রহিলেন। তারপর যখন কথা কহিলেন তখন তাহার কণ্ঠস্বর একেবারে বদলাইয়া গিয়াছে। সম্ভ্রম প্রশংসা মিশ্রিত কণ্ঠে তিনি কহিলেন, ভারী আশ্চর্য, এরকম ক্ষমতা
আমি আজ পর্যন্ত কারুর দেখিনি। বসুন, দাঁড়িয়ে রহিলেন কেন? বসো বড়দা। বলি, ব্যোমকেশবাবুরও কি তোমার মতো পোষা ভূতটুত আছে নাকি? আমরা চৌকিতে উপবেশন করিলে তারাশঙ্করবাবু কয়েকবার গড়গড়ার নলে ঘন ঘন টান দিয়া মুখ তুলিলেন। ব্যোমকেশের মুখের পানে চাহিয়া বলিলেন, অবশ্য আন্দাজে ঢিল ফেলেছেন, এখন বুঝতে পারছি, কিন্তু আন্দাজটা পেলেন কোথায়? অনুমান করতে হলেও তো কিছু মাল মশলা চাই। ব্যোমকেশ হাস্যে বলিল, কিছু মাল মশলা তো ছিলই। বৈকুণ্ঠবাবুর মতো ধনী ব্যবসায়ী নগদ টাকা কিছু রেখে যাবেন না, এটা কি বিশ্বাসযোগ্য? অথচ ব্যাংকে তার টাকা ছিল না। সম্ভবত ব্যাংক জাতীয় প্রতিষ্ঠানকে তিনি সন্দেহের চক্ষে দেখিতেন। তবে কোথায় টাকা রাখতেন? নিশ্চয়ই কোনো বিশ্বাসী বন্ধুর কাছে। বৈকুণ্ঠবাবু প্রতি রবিবারে দুপুরবেলা আপনার সঙ্গে দাবা খেলতে আসতেন। তিনি মারা যাবার পর তার মেয়েকে আপনি নিজের আশ্রয়ে রেখেছেন। সুতরাং বুঝতে হবে আপনি তার সবচেয়ে বিশ্বাসী এবং বিশ্বাসভাজন বন্ধু। তারাশঙ্করবাবু বলিলেন, আপনি ঠিক ধরেছেন। ব্যাংকের ওপর বৈকুণ্ঠের বিশ্বাস ছিল না। তার নগদ টাকা যা কিছু সব আমার কাছেই থাকতো, এখনও আছে। টাকা বড় কম নয়, প্রায় 17,000। কিন্তু এ টাকার কথা আমি প্রকাশ করিনি। তার মৃত্যুর পর কথাটা জানাজানি হয়, আমার ইচ্ছা ছিল না। কিন্তু ব্যোমকেশবাবু যখন ধরে ফেলেছেন, তখন স্বীকার না করে উপায় নেই। তবু আমি চাই যেন বাইরে কথাটা প্রকাশ না হয়। আপনারা তিনজন জানলেন, আর কেউ যেন জানতে না পারে। বুঝলে বড়দা? বড়দাবাবু দ্বিধা প্রতিবিম্বিত মুখে ঘাড় নাড়িলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কথাটা গোপন রাখার বিশেষ কারণ? তারাশঙ্করবাবু পুনরায় বার কয়েক তামাক টানিয়া বলিলেন, আছে। আপনারা ভাবতে পারেন আমি বন্ধুর গচ্ছিত টাকা আত্মসাৎ করবার চেষ্টা করছি, কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না। কথাটা চেপে রাখবার অন্য কারণ আছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করে, সেই কারণটি জানতে পারি কি? তারাশঙ্করবাবু কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া চিন্তা করিলেন। তারপর অন্দরের দিকের পর্দা ঢাকা দরজার প্রতি একবার কটাক্ষপাত করিয়া খাটো গলায় বলিলেন, আপনারা বোধহয় জানেন না, বৈকুণ্ঠের একটা বকাটে লক্ষ্মী ছাড়া জামাই আছে। মেয়েটাকে নেয় না, সার্কাস পার্টির সঙ্গে ঘুরে বেড়ায়। উপস্থিত সে কোথায় আছে জানি না, কিন্তু সে যদি কোনো গতিকে খবর পায় যে তার স্ত্রীর হাতে অনেক টাকা এসেছে, তাহলে মেয়েটাকে জোর করে নিয়ে যাবে। 2 দিনে টাকাগুলো উড়িয়ে আবার সরে পড়বে। আমি তা হতে দিতে চাই না, বুঝলেন? ব্যোমকেশ ফরাসের দিকে তাকাইয়া ধীরে ধীরে বলিল, বুঝেছি। তারাশঙ্করবাবু বলিতে লাগিলেন, বৈকুণ্ঠেশ যথাসর্বস্ব চোরে নিয়ে গেছে, বাকি আছে কেবল এই 1000 কয়েক টাকা। এখন জামাই বাবাজি এসে যদি এগুলোকে ফুঁকে দিয়ে যান, তাহলে অভাগিনী মেয়েটা দাঁড়াবে কোথায়? সারা জীবন ওর চলবে কি করে? আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না। ব্যোমকেশ গালে হাত দিয়া শুনিতেছিল, বলিল, ঠিক কথা। তাকে গোটা কয়েক কথা আমি জিজ্ঞাসা করতে চাই। তিনি বাড়িতেই আছেন তো, যদি অসুবিধা না হয়? বেশ। তাকে জেরা করে কোনো লাভ হবে বলে মনে হয় না, কিন্তু আপনি যখন চান এইখানে তাকে নিয়ে আসছি, বলিয়া তারাশঙ্করবাবু অন্দরে প্রবেশ করিলেন। তিনি প্রস্থান করিলে আমি চক্ষু এবং ভ্রুর সাহায্যে ব্যোমকেশকে প্রশ্ন করিলাম। প্রস্তুত্তরে সে ক্ষীণ হাসিল। বরদাবাবুর সম্মুখে খোলাখুলি বাক্যালাপ হয়তো সে পছন্দ করিবে না,
তাই স্পষ্টভাবে কিছু জিজ্ঞাসা করিতে পারিলাম না। মনের মধ্যে প্রশ্ন জাগিতে লাগিল, তারাশঙ্করবাবু লোকটি কিরকম। 5 মিনিট পরে তিনি ফিরিয়া আসিলেন। তাহার পশ্চাতে একটি যুবতী নিঃশব্দে দরজার কাছে আসিয়া দাঁড়াইল। মাথায় একটু আধঘোমটা, মুখ দেখিবার পক্ষে কোনো প্রতিবন্ধক নাই। পরিধানে অতি সাধারণ সধবার সাজ। চেহারা একেবারে জলার পেতনি না হইলেও সুশ্রী বলা চলে না। তবু চেহারার সর্বাপেক্ষা বড় দোষ বোধ করি মুখের পরিপূর্ণ ভাবহীনতা। এমন ভাবলে শূন্য মুখ চীন জাপানের বাহিরে দেখা যায় কিনা সন্দেহ। মুখাবয়বের এই প্রাণহীনতাই রূপের অভাবকে অধিক স্পষ্ট করিয়া তুলিয়াছে। যতক্ষণ সে আমাদের সম্মুখে রহিল, একবারও তাহার মুখে একটি পেশিও কম্পিত হইল না। চক্ষু পলকের জন্য মাটি হইতে উঠিল না। ব্যঞ্জনাহীন নিষ্প্রাণ কণ্ঠে ব্যোমকেশের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়া যন্ত্রচালিতের মতো পর্দার আড়ালে অদৃশ্য হইয়া গেল। যা হোক, সে আসিয়া দাঁড়াতেই ব্যোমকেশ সেই দিকে ফিরিয়া ক্ষিপ্ত দৃষ্টিতে তাহার আপাদমস্তক দেখিয়া লইল। তারপর সহজ স্বরে প্রশ্ন করিল, আপনার বাবার মৃত্যুতে আপনি যে একেবারে নিঃস্ব হননি তা বোধ হয় জানেন। হ্যাঁ। তারাশঙ্করবাবু নিশ্চয়ই আপনাকে বলেছেন যে আপনার 17,000 টাকা তার কাছে জমা আছে। হ্যাঁ। ব্যোমকেশ যেন একটু দমিয়া গেল, একটু ভাবিয়া আবার আরম্ভ করিল, আপনার স্বামী কতদিন নিরুদ্দেশ হয়েছে? 8 বছর। এই 8 বছরের মধ্যে আপনি তাকে দেখেননি? না। তার চিঠিপত্রও পাননি? না। তিনি এখন কোথায় আছেন জানেন? না। আপনি পৈতৃক টাকা পেয়েছেন জানাজানি হলে তিনি ফিরে এসে আপনাকে নিয়ে যেতে চাইবেন, এ সম্ভাবনা আছে? কিছুক্ষণ নীরব, তারপর, হ্যাঁ। আপনি তার কাছে যেতে চান? না। লক্ষ্য করিলাম তারাশঙ্করবাবু নিগুড় হাস্য করিলেন। ব্যোমকেশ আবার অন্য পথ ধারণ করিল। আপনার শ্বশুরবাড়ি কোথায়? যশোরে। শ্বশুরবাড়িতে কে আছে? কেউ না। শ্বশুর শাশুড়ি? মারা গেছেন। আপনার বিয়ে হয়েছিল কোথা থেকে? নবদ্বীপ থেকে। নবদ্বীপে আপনার খুড়তুতো জারতুতো ভাইয়েরা আছে, তাদের সংসারে গিয়ে থাকেন না? উত্তর নাই। তাদের আপনি বিশ্বাস করেন? না। তারাশঙ্করবাবুকেই সবচেয়ে বড় বন্ধু মনে করেন? হ্যাঁ। ব্যোমকেশ ভ্রুকুটি করিয়া কিছুক্ষণ দেয়ালের দিকে তাকাইয়া রহিল। তারপর আবার অন্য প্রসঙ্গ আরম্ভ করিল। আপনার বাবার মৃত্যুর পর গয়ায় পিণ্ড দেবার প্রস্তাব বরদাবাবু করেছিলেন, রাজি হননি কেন? নিরুত্তর। ওসব আপনি বিশ্বাস করেন না? তথাপি উত্তর নাই। যাক, এখন বলুন দেখি, যে রাত্রে আপনার বাবা মারা যান সে রাত্রে আপনি কোনো শব্দ শুনেছিলেন? না। হীরা জহরত তাহার শোবার ঘরে থাকত। হ্যাঁ। কোথায় থাকত? জানি না। আন্দাজ করতেও পারেন না? না। তাহার সঙ্গে কোনো লোকের শত্রুতা ছিল? জানি না। আপনার বাবা আপনার সঙ্গে ব্যবসার কথা কখনো কইতেন না? না। রাত্রে আপনার শোবার ব্যবস্থা ছিল নিচের তলায়। কোন ঘরে শুতেন? বাবার ঘরের নিচের ঘরে। তার মৃত্যুর রাতে আপনার নিদ্রার কোনো ব্যাঘাত হয়নি? না। দীর্ঘশ্বাস ছাড়িয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা, আপনি এখন যেতে পারেন। অতঃপর তারাশঙ্করবাবুর বাড়িতে আমাদের প্রয়োজন শেষ হইয়া গেল। আমরা উঠিলাম। বিদায়কালে তারাশঙ্করবাবু সদয় কণ্ঠে ব্যোমকেশকে বলিলেন, আমার কথা যে আপনি যাচাই করে নিয়েছেন এতে আমি খুশিই হয়েছি। আপনি হুঁশিয়ার লোক, হয়তো বৈকুণ্ঠের খুনের কিনারা করতে পারবেন। যদি কখনো সাহায্য দরকার হয় আমার কাছে আসবেন, আর মনে রাখবেন
গচ্ছিত টাকার কথা যেন চাউর না হয়। চাউর করলে বাধ্য হয়ে আমাকে মিথ্যে কথা বলতে হবে। রাস্তায় বাহির হইয়া কেল্লার দিকে ফিরিয়া চাহিলাম। দিবালোক তখন মুদিত হইয়া আসিতেছিল। পশ্চিম আকাশ সিঁদুর চিহ্নিত আরশির মতো ঝকঝক করিতেছে। তাহার মাঝখানে বাঁকা চাঁদের রেখা, যেন প্রসাদনরতা রূপসীর হাসির প্রতিবিম্ব পড়িয়াছে। ব্যোমকেশের কিন্তু সেদিকে দৃষ্টি নাই। সে বুকে ঘাড় গুজিয়া চলিতেছে। 5 মিনিট নীরবে চলিবার পর আমি তাহাকে চুপি চুপি জিজ্ঞাসা করিলাম, ব্যোমকেশ, তারাশঙ্কর বাবুকে কিরকম বুঝলে? ব্যোমকেশ আকাশের দিকে চোখ তুলিয়া হঠাৎ হাসিল, বলিল, ভারী বিচক্ষণ লোক।